জানো যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ফিজিক্স একটা মজার সাবজেক্ট, তাই না? এটা টক ঝাল মিষ্টি বলো যেটাই বলো, তোমরা কিন্তু অনেকের মধ্যে একটা ভয় থাকে, একটা ভীতি থাকে যে ফিজিক্স আর, তাই না? এখন এই বিষয়গুলোকে যদি তুমি সহজ করতে চাও তাহলে একটা বিষয় তুমি রাখতে পারো, সেটা হলো ফিজিক্সের সাথে একটা লাভ অ্যাট্রাকশন রাখতে হবে। এখন তোমার প্রিয় ব্যক্তির সাথে যেরকম অ্যাট্রাকশন থাকে, যে কাউকে দেখলে তার দেখার পর এক পলক দেখার পর তোমার একটা ভালো লাগা সৃষ্টি হয়, তাই না? এখন এইটা তোমার কাজে লাগানোর ক্ষেত্রে একটা কাজ করতে পারো, সেটা কি, যে স্যার এই অ্যাট্রাকশনটা আবার যদি ফিজিক্সের সাথে আনা যায়। এখন এটা বাস্তবতা, তোমার যেটা ভালো লাগে না, ঠিক আছে, ওই জিনিসটাই কিন্তু তুমি চাইলেই সবকিছুতে আনতে পারবে না। তো করণীয় কি তাইলে? যেটা হলো তার সাথে ধীরে ধীরে আস্তে আস্তে তোমার যখন কাউকে তুমি প্রপোজালে যাবা, তোমাকে কিন্তু ফার্স্ট টাইমই কেউ ইমপ্রেশনে ডিরেক্ট ইয়েস বলবে না, তোমাকে তার পেছনে কাঠখড় পুরাইতে হবে। ঠিক একইভাবে ফিজিক্স তোমার কাছে আসবে যদি তুমি ধরা দেওয়ার মতো চেষ্টা করো। তো আমাদের আজকের কঠিনতম বিষয়ের মধ্যে যেটা রাখছি সেটা হলো, আজকে আমরা ফিজিক্সের প্রথম পত্রে যে ষষ্ঠ অধ্যায়টা আছে, মহাকর্ষ এবং অভিকর্ষ, এই মহাকর্ষ অভিকর্ষ নিয়েও যদি কথা বলি, এটা একটা মজার বিষয়। দেখো, পৃথিবীর প্রত্যেকটা বিষয় একজন আরেকজনকে টানতেছে, তাই না? এই সিম্পল ভাবে যদি বলা হয়, যেমন ধরো হচ্ছে কি বলতে পারি আমরা, যে এই মহাকর্ষের প্রত্যেকটা বস্তুকণা একটা একটাকে আকর্ষণ করে। সিম্পল ভাবে যদি বলা যায়, যে যেমন ধর একটা ফুটবলের উপর আমি জাস্ট এই যে এটা দেখো, এটা একটা সমতল, সমতলের মধ্যে যদি এই মার্কারটা রাখতে চাই, মার্কারটা কিন্তু একদম রিল্যাক্স থাকার চেষ্টা করবে। তবে আমি যদি এই গোলাকার মাথাটার উপরে রাখতে চাই, এটা কিন্তু সারফেস থাকার একটু চেষ্টা কম করবে। বা আরেকটা বিষয় যদি বলা যায়, সিম্পল ভাবে তুমি ফুটবল খেলছো অথবা টেনিস বল খেলো, তোমার খেলার অভ্যাস আছে, তুমি চাইলেই কিন্তু এই ফুটবলের উপরে একটা কি করা যায় স্যার, যেমন ধরো ফুটবলের উপরে তুমি একটা কলম রাখতে চাও, চারিদিকে রাখবা, উপরে নিচে সাইডে, তুমি রেখে রাখতে পারো কিনা দেখতাম, তখন দেখবে এই সার্ফেসটা কিন্তু কলমগুলো রাখতে পারতেছে না, পড়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এক প্রকার বলে থাকি যে স্যার এরকম পৃথিবীটা কি একটা কমলা লেবুর মতো, যদি বলা হয় এই পাশে এরকম, এরপর পৃথিবীটাকে জাস্ট এরকম একটা শেপে চিন্তা করা হয়, তাহলে ভূমণ্ডলের এই অবস্থাটা যদি হয়, তুমি অবশ্যই জানো যে এই যে অবস্থানটা, তাহলে দেখি এটা গোলাকার, আমার ফুটবল যদি থাকতো জাস্ট একটা রাউন্ড হইতো, তাহলে এটাও তো একটা রাউন্ড শেপ। আমি পৃথিবী হয় এখানে অবস্থান করছি, না হয় এখানে, না হয় এখানে, না হয় এইভাবে, এটা তো তলবিন্দু থাকতে পারে। তাহলে আমি ঘুরে যাচ্ছি না কেন? সিম্পল বিষয় হলো, আমাদের এই কেন্দ্র থেকে একটা আকর্ষণ বল প্রতিনিয়ত কার্যরত অবস্থায় আছে। আর পৃথিবীতে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যে আকর্ষণ, এই যে ধরে রাখার অবস্থানটা, এটাই হলো মহাকর্ষণ। ঠিক আছে? তাহলে মহাকর্ষণটা কি? জাগতিক অবস্থার মধ্যে প্রত্যেকটা বস্তুর একটি নির্দিষ্ট আকর্ষণ বল আছে, যে বলটাই হলো কি? মহাকর্ষণ। তো যাই হোক, আমরা আজকে যেটা পড়াতে চাই সেটা হলো অভিকর্ষণ মহাকর্ষের একটি টপিক আজকে আমরা বোঝাবো, যেটা সবসময় তোমাদের স্টার মার্কসের মতো করে পরীক্ষায় আসে এবং সবটার সময় তোমরা চাইলেই ভালো করা সম্ভব। যেহেতু আমি কথা খুবই কম বলবো, বোঝানোর জন্য চেষ্টা করবো, কারণ ক্লাস টাইম যেহেতু খুবই কম, আমাদের একটা টপিক শেষ করতে হবে। তো টপিকের মধ্যে আজকে আমরা পড়াবো মূলত হচ্ছে গিয়ে অভিকর্ষ মহাকর্ষের মধ্যে সহজ একটি টপিক, সেটি হলো কিভাবে ভূস্থির উপগ্রহ চেনা যাবে। ভূস্থির উপগ্রহ, এটা তোমরা হয়তো বা মোটামুটি বেশ কয়েকটা ক্লাস দেখা লাগে, অনেক প্রেশার নিয়ে করতে হয়, তবে আমাদের ওই প্রেশারটা থাকবে না। আরেকটা হলো কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ, এই দুইটা জিনিস আজকে আমরা অনুধাবন করতে চাই। এখন ভূস্থির, ভূ স্থির, সরি, বস্তির বিষয়টা কি? বস্তির বিষয়টা হলো যে পৃথিবীর সাপেক্ষে কোন একটা বস্তু যদি একই অবস্থানে থাকতে থাকে, তখন দেখে মনে হবে যে এটা বস্তির অবস্থায় আছে। সিম্পল ভাবে যদি বলতে চাই স্যার, আমাদের পৃথিবী একটা উপগ্রহ আছে যেটা প্রতিনিয়ত ঘুরছে, সেটা একটাই, আমাদের পৃথিবীর একটাই উপগ্রহ আছে, সেটি হচ্ছে গিয়ে চাঁদ, তাই না? আমরা এই চাঁদ মহলে দেখি। তো এই চাঁদ হচ্ছে একটাই উপগ্রহ, এই উপগ্রহ পৃথিবীর চারিদিকে অল্প 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 করে এইভাবে প্রতিনিয়ত ঘুরছে। আর সেটা ঘোরার জন্য যে সময়টা নেয় সেটা হলো 24 আওয়ার, এটাকে আমরা একদিন বলি। এই একদিনে চাঁদ কি করে? পুরো পৃথিবীটা রাউন্ড করে ফেলে। আর এইভাবেই আমাদের দিন রাত হচ্ছে। এখন বিষয় যেটা দাঁড়ানো যাচ্ছে, তাহলে পৃথিবীটা চলমানতার এই যে ঘুরছে, এটা কত ঘন্টায় ঘুরছে? 24 ঘন্টায় চাঁদটা ঘুরে আমাদেরকে একটা স্থির অবস্থান দিচ্ছে। তাহলে অন্য একটা উপগ্রহ যদি স্থাপন করতে চাই, যেহেতু আমরা বলছি আমাদের একটাই উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ, আর এখানে যেটা বলার চেষ্টা করছি
যে স্যার সেটা কি, যে আমরা অন্য একটা উপগ্রহ বুঝতেই কিনা। তাহলে আমাকে দেখতে হবে চাঁদ যেইভাবে চলতেছে, চাঁদের যে চলন পরিভ্রমণ কাল বা আবর্তন কাল, সেই কালটাকে আমাদের চিন্তা করতে হবে ওই নতুন উপগ্রহটা চাঁদের সমতুল্য হয় কিনা। তাহলে সিম্পল ভাবে আমি যদি বলার চেষ্টা করি, তুমি ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করবা, আমি শর্টকাট বুঝাবো, ফর্মুলা দিয়ে দিলে। তো আমি যদি বোঝানোর চেষ্টা করি সিম্পল ভাবে, যে ভূস্থির উপগ্রহ যদি চাওয়া হয়, তোমার প্রথম কাজ হবে যে পৃথিবী, প্রথমে ধরে লিখবা ধরি পৃথিবী পর্যায়কাল বা আবর্তনকাল, যে যেটা বলো সেটাই হবে। পর্যায়কাল এটাকে ধরবা T1 সমান সমান পৃথিবীর আবর্তনকাল, তাহলে কত? পৃথিবীকে চারিদিক থেকে সূর্য ঘুরছে 24, চাঁদ ঘুরছে সরি 24 ঘন্টায়, সেটা আমরা লিখলাম পৃথিবীর আবর্তনকাল বা পর্যায়কাল T1, সেটা 24 ঘন্টা। এখন আমি যেই উপগ্রহটাকে ভূস্থির জানাইতে চাই বা বলতে চাই, তাকে প্রমাণ করতে হবে সে 24 ঘন্টা টাইম নিচ্ছে কিনা। তাহলে আমরা সেখানে দেখাতে চাই উপগ্রহের পর্যায়কাল, উপগ্রহের পর্যায়কাল T2 সমান সমান 1। এখন আমরা যদি কোনোভাবে এই T2টাকে অর্থাৎ T1 এর সমতুল্য দেখাইতে পারি, তাহলে দুইটা কি সমান হয়ে গেল, একটার তুলনায় একটা স্থির অবস্থান। সিম্পল কথা, তুমি একটা পাল্লা নিছো বা ছোটবেলায় রেলিং এর উপর খেলার অভ্যাস আছে, পার্কে আমরা প্রায় সময় বসি, তাই না? যে বিষয়গুলো হয় সেটা হলো, আমি যদি এইখানে 10 কেজি বা আমি 10 কেজি হই, আমার ফ্রেন্ড সিম্পল ভাবে ধরো, আমি আমার কথাই বলি, আমি 67 কেজি একটা মানুষ, আমার ফ্রেন্ড একটা ধরো হচ্ছে গিয়ে এভারেজ সে হলো 55 কেজির মানুষ। আমি যখন এই পাশে বসবো সে কিন্তু একটু উঠে যাবে। আবার যখন, কারণটা সিম্পল ভাবে হচ্ছে, কেন হচ্ছে, কারণ ওর ভরটা এর ভরের তুলনায় কম, এই জন্য উপর উঠে যাবে সিম্পল ভাবে। আবার যখন আমি এখানেও 67 প্রয়োগ করবো, তখন কেউ আর উপর নিচ ব্যালেন্স হচ্ছে না, তখন তার একটা লিগ্যাল বিন্দুতে অবস্থান করবে। এই লিগ্যাল বিন্দু অবস্থান করার কারণে তারা স্থির অবস্থান হবে, তখন আর উপর নিচ হবে না। একইভাবে আমার পৃথিবীর পর্যায়কাল যদি 24 ঘন্টা হয়, আর ওই উপগ্রহের পর্যায়কালও যদি 24 ঘন্টা আনতে পারি, দুইটা স্থির অবস্থানে থাকবে। এটাই হলো ভূস্থির প্রক্রিয়া। এখন এই ভূস্থির উপগ্রহ যদি T2 বের করতে হয়, স্যার ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবা? সেটা হলো এই ফর্মুলাতে করলেই তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে। যেমন ধরো T2 সমান সমান 2 পাই রুট ওভার r প্লাস h হোল কিউব বাই হচ্ছে gm। এখন এখানে প্রয়োগকৃত যে ডেটাগুলো লাগবে সেগুলো কি ছিল স্যার? এখানে প্রথম বিষয় হলো পাই, তো তোমরা জানো ছোটবেলা থেকেই পড়া হচ্ছে, পাই হলো 3.1416, এটা নিয়ে আমার কথা বলার প্রয়োজন নাই। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ তুমি যেটা নিয়ে কাজ করতে চাও, তাহলে ব্যাসার্ধটা প্রশ্ন উল্লেখ করা থাকবে, সেটা বসাবা। আর পৃথিবীর ক্ষেত্রে এটা মুখস্থ রাখবা 6.4 × 10⁻⁶ মিটার। ওকে, এই হচ্ছে উচ্চতা। উচ্চতাটা অবশ্যই তোমার প্রশ্নে বেশিরভাগ সময় আমরা টিচাররা যেটা করি, এটাকে কিলোমিটারে রাখি। তো কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করা তোমাকে জানতে হবে। একটা ছোট্ট বিষয় মাথায় রাখতে হবে, যেটা কি, ধরো আমরা বলে দিই মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার, মিটার থেকে কিলোমিটার, এদের মধ্যে সম্পর্ক জানা থাকলে তোমার ম্যাথ ইজি লাগবে। প্রথমত মিলিমিটার থেকে সেন্টিমিটার 10, সেন্টিমিটার থেকে মিটারে 100, মিটার থেকে কিলোমিটারে 1000। যদি এটা হয় স্যার, বিষয়টা হলো এরকম, তাহলে এদের মধ্যে ব্যালেন্সটা যদি দেখানো যায়, যখন তুমি কম থেকে বেশির দিকে যাবা, কম থেকে বেশির দিকে, কম থেকে বেশির দিকে, তখন তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো ভাগ প্রক্রিয়া অবলম্বন করা। আর যখন বেশি থেকে কম দিকে আসবা, বেশি থেকে কম দিকে, বেশি থেকে কম দিকে, তখন গুণ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করবা। তাহলে সিম্পল, যদি উচ্চতা কিলোমিটারে থাকে, তাহলে আমরা সেটা কি করব, কিলোমিটার থেকে মিটারে আসতে চাই, তাহলে অবশ্যই এই যে এদের মধ্যে সম্পর্ক 1000 দিয়ে গুণ করে ফেলবো। বুঝতে পারছি? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আলহামদুলিল্লাহ। এই জিটা কি? পৃথিবী মহাকর্ষীয় ধ্রুবক, তাই না, নিউটনের। তাহলে আমরা এখান থেকে জি এর মান বসাতে পারি 6.675 বা 73 দেখা যায়, 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। একক মাথায় রাখবে, এমসিকিউতে থাকে প্রায় সমান দিয়ে দেয় যে কোনটা জি এর একক হবে বা জি এর মান কোনটা, এটা মুখস্থ রাখবে, তোমাদের জন্য একটা এমসিকিউ ক্লিয়ার থাকবে। আর এম এটা পৃথিবীর ভর, যে উপগ্রহ নিয়ে করবো, উপগ্রহের ভর ব্যবহার করবো। উপগ্রহের ভর এখন প্রশ্ন উল্লেখ করা থাকতে পারে, আমি পৃথিবীটা জাস্ট লিখে দিচ্ছি 6.0 × 10⁻24 কেজি। এগুলো অ্যাপ্লাই করার পর তোমার মান যেটা আসবে স্যার, এটা আসবে সেকেন্ডে, ঠিক আছে, ফলাফলটা আসবে সেকেন্ডে। কিন্তু আমি এখানে 24 ঘন্টা লিখে আসছি, এটা ঘন্টা, তাহলে আমাকে এটা অ্যাপ্লাই করতে হলে
যেটা করতে হবে এইখানে 3400 দিয়ে ভাগ করে আওয়ারে কনভার্ট করব। এখন যদি স্যার ফলাফল সিম্পল, আমি কোনো ক্যালকুলেশন যেহেতু করি নাই, কোনো ডেটা নেই আমার কাছে, জাস্ট যদি ডেটা থাকতো আমি সিম্পল বলি, যেমন ধর 2.81 আওয়ার আসছে, সিম্পল ভাবে বললাম। এখন যদি এটা হয় তাহলে এই মানটা আর এই মানটার সাথে যদি স্যার আমি তুলনা করি, এই দুইটা মানের মধ্যে ডিফারেন্সটা দেখো, T1 আর T2 কোনোভাবে মিলছে কিনা, তাহলে আমি লিখতে পারি T1 is not T2। আর যেহেতু স্যার এই জিনিসটা মিলছে না, তাহলে সিম্পল ভাবে বলা যেতে পারে যে এটা কি বস্তির উপগ্রহের মধ্যে করতেছে না, এটা বস্তির উপগ্রহ হবে না। বুঝতে পারছি বিষয়টা? আশা করি তোমরা বুঝছো। এরপরও যদি কারো প্রশ্ন থাকে তোমরা যে আমাকে বলতে পারো, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। সিম্পল আরেকবার রিড করি যে বস্তির উপগ্রহ যে কোনোটাই চাক না কেন, তার দেখবা ডেটা ইনপুট করা থাকবে তোমার প্রশ্নে। ডেটা ইনপুটের মধ্যে স্যার কি থাকতে পারে? প্রথমতই আমি যেগুলো বুঝালাম যে প্রেসার তো দেওয়া থাকবে ওই উপগ্রহটা, এরপরে হচ্ছে কত উচ্চতায় স্থাপন করা হয়েছে, তোমার উদ্দীপক অবশ্যই বলা থাকবে যে কোন একটা উপগ্রহকে এত উচ্চতায় নিয়ে যাওয়া হলো, তখন তা ভূস্থিরে রূপান্তর হবে কিনা বা ভূস্থিরে আচরণ করবে কিনা। শুধু যে ভূস্থির কথা উল্লেখ করে দিবে তা না। ধরো একটা চ্যানেল খেলা দেখানোর চেষ্টা করছে, যে এই খেলাটা এমন হইতে পারে যে বাংলাদেশে এই 22 ফিফা গেল, তখন কিন্তু একটা ম্যাচ আসছিল, তোমাদের খেয়াল করলে দেখতে পাবা ময়মনসিংহ 21-এ, যেখানে বলা হচ্ছে যে একটা খেলা সম্প্রচার করা হচ্ছে, যেটি অন্য একটা জায়গা এই রকম উপগ্রহ দেওয়া আছে, ওই উপগ্রহে বা ওই স্যাটেলাইট দিয়ে কোনোভাবে এই দেশে দেখানো যাবে কিনা। তাহলে এটা কখন দেখানো যাবে? যদি এই দেশের আবর্তন কালের সাথে আমার ওই যে স্যাটেলাইট তার আবর্তন কাল মিলাইতে পারি, তাহলে এই কাজটাও কিন্তু সেম একই ওয়েতে হবে। যে আমি কি দেখাবো স্যার, এখানে দেখানোর চেষ্টা করব যে এই T1 আর T2 বের করি। যদি T1 T2 একদম সেম আনতে পারি, তাহলে সেটা বুস্তির হচ্ছে, আর বুস্তির হলে আমার ওই স্যাটেলাইট এখানে কার্যকর। আর যদি দেখি কোনোভাবে বুস্তির হচ্ছে না, তাহলে আমি বলতে পারি যে স্যার এইখানে কোনোভাবেই বুস্তির হবে না, আর বুস্তির না হলে স্যাটেলাইটটি কার্যকর হবে না, মানে আমি এখানে রাখতে পারতেছি না। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার করছো। এরপরও যদি মনে হয় যে স্যার এই জিনিসটা নিয়ে প্রবলেম আছে, আমি বুঝতেছি না, আমি অবশ্যই চেষ্টা করব। তোমরা চাইলেই ক্লাসে তো সব উপস্থিত আছে দেখতেই পাচ্ছ, এরপর যদি সমস্যা থাকে এটাকে রেকর্ড করা থাকবে, তোমরা চাইলে ওইখানে গিয়ে কমেন্ট বক্সে বলতে পারো। আমরা চাইলেই এই ক্লাসটা আবার পরবর্তীতে তোমাদের যে সমস্যাগুলো থাকবে এই জিনিসগুলো নিয়ে আমরা নতুন করে তৈরি করতে পারি। আশা করি জিনিসগুলো ক্লিয়ার। থ্যাংক ইউ। আরেকটা বিষয় বাকি ছিল, সেটা হলো কৃত্রিম উপগ্রহের বেগ। যদি এটা ক্লিয়ার থাকো, আমি ওই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছি, খেয়াল করবা একটু, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার বোর্ড ক্লিক করা অলরেডি শেষ। এখন যেটা বোঝানোর বিষয় সেটা হলো যে কৃত্রিম উপগ্রহের বেগ। কৃত্রিম উপগ্রহের বেগ যদি চাওয়া হয়, এটা সিম্পল এক ফর্মুলা দিয়ে ছেড়ে দিবা, v gm by r plus h। v gm by r plus h। এখানে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে ভর যেই উপগ্রহের জন্য চাওয়া হবে, আর হচ্ছে ব্যাসার্ধ, h হচ্ছে তার উচ্চতা, যত উচ্চতায় স্থাপন করা হয়। জাস্ট ওই মানগুলো এখানে যদি আমি অ্যাপ্লাই করে ফেলি, কোন একটা উপগ্রহের ভর থাকতে পারে, এইগুলো অ্যাপ্লাই করলে যা বের হবে সেটাই হলো তোমার উপগ্রহের বেগ। এইটাই মিটার পার সেকেন্ড দিয়ে দিলে শেষ। বুঝতে পারছি? এটাকে আরেকভাবে বলা যায় রৈখিক বেগ বলে। অনেক সময় বাচ্চারা ভয় পেয়ে যায় যে প্রশ্ন এখানে কি বল, রৈখিক বেগ আসলে কি? তো রৈখিক বেগ বলতে বোঝানো হচ্ছে যেটা, সেটা হলো তোমার এই কৃত্রিম উপগ্রহের বেগ। সাধারণ বেগ যেভাবে ইচ্ছা আসুক, মাথায় রাখতে হবে যে এই ধরনের ম্যাথে আমার জাস্ট ফর্মুলা একটাই, সেটা হলো এটা। অনেকভাবে বের করা হয়ে থাকতে পারে, অনেকভাবে করা যেতে পারে। তাহলে আমার মনে হয় তোমাদের জন্য ইন্টারবেসিস এত ডিপ সময় নেই, যেহেতু সময় খুবই কম তোমাদের, এই জন্য এই জিনিসগুলোতে একটু মনোযোগ দেওয়া উচিত। এবং চাইলে খুব অল্প সময়ের মধ্যে এই শর্টকাট, আমি জাস্ট তোমাকে সিকিউ সলভের জন্য এই শর্টকাট কিছু সূত্র এবং তার প্রয়োগ দেখাবো, কিন্তু ডিটেইল যেটা এমসিকিউর জন্য তোমার করতে হলে অবশ্যই স্যার যেটা করা উচিত সেটা হলো তোমাদেরকে এই জিনিসগুলোর জন্য অনেকটাই ডিপলি পড়াশোনা, বইগুলো বিশেষ করে আমাদের পঠিতব্য বইয়ের মধ্যে ইসাক স্যারের বই আছে, এরপরে আমির স্যারের বই আছে, এদিক থেকে শাহজাহান রতন স্যার, ওনারা খুব ভালো বই লিখেছেন। চাইলে তাদের বই থেকেও এই লেকচারগুলো তোমরা হচ্ছে গিয়ে বই দেখে। আমি সবসময় বাচ্চাদের প্রেফার করি এই জন্য যে বইয়ের উপরে কোনো কিছুই নেই, তবে বই পড়ার পাশাপাশি সূত্রের প্রয়োগ, ছোট ছোট সূত্রের প্রয়োগগুলা, এগুলো জানলে যেমন মেডিকেলের পরীক্ষা ভালো দিতে পারবা,
শর্টকাট সূত্র বা এই ছোট ছোট পড়াগুলো দিয়ে তোমার এমসিকিউ হয় মেডিকেলের। আর এমনিতে ইঞ্জিনিয়ারিং যারা পড়বা তাদের তো ডিপ জানাই লাগবে, তবে সিকিউ সলভের ক্ষেত্রে বিস্তারিত থেকে আমার মনে হয় এই জিনিসগুলো তোমার হচ্ছে টনিক হিসেবে কিছু থাকে না, যে প্রচুর ব্যথা করতেছে বডিতে, জাস্ট কিছু একটা ট্যাবলেট খাইলে আমার বডির ব্যথাটা ঠিক হয়ে যাবে, তো পার্মানেন্ট না, অর্থাৎ নগদের উপর ভালো হয়, কিছুক্ষণের জন্য স্বস্তি দেয়, এরকম টনিক করাগুলো হচ্ছে আমার এই লেকচারগুলো। ছোট ছোটও থাকবে, তবে যেই মানগুলো থাকবে, অর্থাৎ দুইটা সূত্র থাকবে, একদম একটা চ্যাপ্টার তোমার লেন্থি, দেখা যায় কখনো কখনো টিচার এই একটা লেকচার দিতে গিয়ে বা একটা টাইপের টপিক পড়াইতে গিয়া এভারেজ সময় নিয়ে ফেলতেছে মিনিমাম 3টা 4টা 5টা, কখনো কখনো আমরা নিজেরা, আমি নিজেও লেকচার কলেজে যখন দিচ্ছি দেখা যাচ্ছে এভারেজ এই একটা অধ্যায়ের উপর লেকচার দিলে মিনিমাম 7 থেকে 8টা দেয়া লাগে। তবে আমি অনুধাবন করছি যে এই লেকচার তো দেই আমরা বিস্তারিত জানানোর জন্য, বোঝানোর জন্য, তবে আমরা চাইলে শর্ট কিছু পড়াশোনা দিয়ে একটা বাচ্চাকে ভালো ফলাফল করাইতে পারি, সেই জিনিসটাই ট্রাই করছি। আশা করি তোমরা বুঝছো। তো এই রৈখিক বেগ বলুক আর কৃত্রিম উপগ্রহের বেগ বলুক, যেটাই কোনো হোক না কেন, তোমরা খুব শীঘ্রই বাসায় একটু টাইম নিয়ে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা, ভস্তি আর রৈখিক বেগ। আশা করি এই দুটা জিনিসই তোমরা ক্লিয়ার হয়েছো। আগামী ক্লাসে এই বিষয়ের উপরে যাবতীয় যত ধরনের প্রশ্ন হয় সলভ করবা, বিশেষ করে বোর্ড প্রশ্নগুলো সলভ করবা, বিগত কিছু টেস্ট পেপারের নতুন প্রশ্নগুলো সলভ করে আগামী ক্লাসে নিয়ে আসো, আমরা দেখি তোমাদের সমস্যার সমাধান করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা আবার 2টা টপিক নিয়ে কথা বলবো, সে পর্যন্ত সবাইকে শুভকামনা। থ্যাংক ইউ, ধন্যবাদ।